বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। বর্তমান এই প্যান্ডেমিক সিচুয়েশনে আশা করি তোমরা পরিবারের সকলের সাথে স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো, সুস্থ আছো। বর্তমান পরিস্থিতির দরুন আমরা অর্থনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। এর ঊর্ধ্বে তোমরাও নও। তোমাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তোমাদের মানসিক স্বাস্থ্য নষ্ট হচ্ছে। তো তোমাদের এই ক্ষতিগ্রস্ততা কিছুটা অন্তত লাঘব করার জন্য আজকে আমার এই অনলাইন ক্লাস। তাই দূরে থেকে পাশে থাকার প্রত্যয় নিয়ে আমি তোমাদের সাথে আছি। ফাহমিদা রহমান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি সফর আলী কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমাদের সফর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা দ্বাদশ শ্রেণীতে উঠেছ এবং আমাদের নবাগত 2020-21 সালে শিক্ষার্থীরা কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছ। অত্যন্ত দুঃখের সাথে বলছি, তোমাদেরকে আমরা স্বাগত জানাতে পারিনি এই দুর্যোগ অবস্থায়। তাই তোমাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করতে পারছি না। আমরা অসহায় হয়ে পড়েছি। তো তোমাদেরকে আমি আমার অনলাইন ক্লাসে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের ক্লাস নিব। আর তোমাদের যা পড়ানোর মাঝে যেটা তোমরা বুঝতে পারবে না, আশা করি তোমরা ভিডিও দেখে কমেন্ট করে আমাকে প্রশ্ন করবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আমি আমার ক্লাস শুরু করব। তোমরা যত প্রশ্ন করবে আমি ততই তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে তোমাদের কিছুটা অন্তত যেন উপকার করতে পারি সেই কামনা করছি। আসো আজকে আমরা দেখে নিই যে আমরা কি পড়ব বা কি আলোচনা করব। শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা যে প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আর প্রথম অধ্যায়ে আছে আমাদের বেসিক জিনিস, যেগুলো আমাদের সবার ব্যবসায় শিক্ষার্থীদের জানা প্রয়োজন। আসলে পড়াশোনাটা হচ্ছে নিজের কাছে। হয়তোবা আমরা কলেজে যে ক্লাসটা অ্যাটেন্ড করছি সেটা আনন্দের সাথে একটু ঘোরাফেরা করে করছি। অনলাইনে একটু বোরিং হলেও আমরা যেহেতু অভ্যস্ত নই, আমাদের কাছে প্রথম এটাকে বোরিং লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে তোমরা ইউজ টু হয়ে যাবে। তোমরা জানো যে উন্নত বিশ্বে অনেক আগে থেকে এই অনলাইন সিস্টেম, সো দ্যাট তোমরা যেমন অভ্যস্ত নও, আমরাও অভ্যস্ত নই এই অনলাইন ক্লাসে। তো আসো মিলেমিশে কীভাবে ক্লাসটাকে কার্যকরী করে তোলা যায় সেই প্রয়াস করি। চলো ক্লাসে যাওয়া যায়। প্রথম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায়ে শুরুতেই যা আলোচনা করব সেই বিষয়গুলো আমি তোমাদেরকে একটু শর্টলি বলে নিচ্ছি। এই অধ্যায় থেকে তোমরা জানতে পারবে ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের আওতা, ব্যবসায়ের প্রকারভেদ, শিল্প, তারপর তোমরা জানবে বাণিজ্য সম্পর্কে। এরপর আছে ব্যবসায়ের সামাজিক ধারণা, ব্যবসায়ের গুরুত্ব, ব্যবসায়ের কার্যাবলী। এছাড়াও আমরা পর্যায়ক্রমে দেখে নিব যে অর্থনৈতিক উন্নয়নে ব্যবসার অবদান, জীবিকা অর্জনে উপায় হিসেবে ব্যবসা কীভাবে ভূমিকা পালন করছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যেহেতু এটা অনলাইন ক্লাস, আমি তোমাদের জিজ্ঞেস করতে পারছি না যে এটা বুঝেছো বা
সরাসরি ফিডব্যাক পাচ্ছি না, সো দ্যাট আমি ধরে নিচ্ছি যে আমি যেটা পড়াবো তোমরা বুঝে নিবে। আর আমার লেকচারটা দেখার সাথে তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটা কাছে নিবে না, সিরিয়ালি তোমরা এটা পড়ার চেষ্টা করবে, আশা করি তোমরা বুঝবে। আসো এবার মূল আলোচনায় যাওয়া যাক। আমাদের ব্যবসায় কি, মানুষের সকল কার্যক্রমের মূলে কি রয়েছে? মানুষের সকল কার্যবলীর মূলে রয়েছে একটা অভাববোধ। মানুষ অভাবের তাড়নায় পড়েই কোনো না কোনো কিছু কার্যক্রমে লিপ্ত হয়। আর মানুষ যখন অভাব পূরণের জন্য অর্থনৈতিক বৈধ কোনো কার্যগুলির সাথে যুক্ত হয়, সাধারণভাবে আমরা তাকে ব্যবসায় বলি। তো ব্যবসায় কি? ব্যবসায় হচ্ছে মানুষের অভাব পূরণের উদ্দেশ্যে মুনাফা লাভের আশায় বৈধ কোনো অর্থনৈতিক কার্যক্রম সম্পাদন করাকে ব্যবসায় বলছি। এই ব্যবসাটায় আমরা ব্যবসার সংজ্ঞাটা বিশ্লেষণ করলে দেখব যে ব্যবসায় হতে হলে আমাদের তিনটা প্রধান উপাদান লাগছে। কি কি লাগছে? এক হচ্ছে মুনাফা অর্জন, দুই ব্যবসায়ের বৈধতা, তিন হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপ। এই তিনটির অনুপস্থিতিতে আমরা এটাকে ব্যবসায় বলতে পারছি না। এখন আসো, এই যে মুনাফাটা কি, আমরা প্রত্যেকটা কাজের পেছনে আমাদের কি একটা উদ্দেশ্য কাজ করে। এই উদ্দেশ্য অর্থনৈতিক কার্যবলী বা অভাব পূরণের উদ্দেশ্য আছে, কিন্তু এরও পেছনে যেটা আছে যে অভাব পূরণ হলেই যে ব্যবসা হবে তা না, আমাদের অভাব পূরণের লক্ষ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদিত করব, এর জন্য আমাদের উদ্দেশ্যটা থাকবে মুনাফা অর্জন। এখন আসি বৈধতাটা কি। বৈধতা হচ্ছে আইন দ্বারা স্বীকৃত। আইন দ্বারা স্বীকৃত হলে আমার ওটা বৈধ হবে। এরপর হচ্ছে কি অর্থনৈতিক কার্য, অর্থ দ্বারা সম্পাদিত হতে হবে এমন কার্যগুলি। সো আমরা বলতে পারি অর্থনৈতিক বৈধ কার্যগুলি হচ্ছে ব্যবসায়। মানুষের ইনে শর্ট আমরা বলতে পারি মানুষের কি মুনাফা অর্জনের উদ্দেশ্য পরিচালিত মানুষের এরূপ অর্থনৈতিক কার্যবলীর সমষ্টি হচ্ছে ব্যবসায়। এখন এই ব্যবসায়ের ধারণাটা আরেকটু ক্লিয়ার করা যাক। আসো আমরা একটা উদাহরণ দিই। যেমন দীর্ঘদিন পর মিস্টার করিম প্রবাস জীবন শেষ করে দেশে ফিরেছেন। আসার পর একদিন সে বাজারে গিয়ে 10 বস্তা আম নিয়ে আসলেন, আর সেই আম এনে প্রতিবেশীদের বিলিয়ে দিলেন। এখন তোমরাই বলো যে এই যে উনি আসলেন, আম কিনলেন, কিনে প্রতিবেশীদের বিলিয়ে দিলেন, এটার পেছনে কি ওর মুনাফা অর্জনের লক্ষ্য ছিল? এটা কি অর্থনৈতিক? হ্যাঁ, এটা অর্থনৈতিক হয়েছে, উনি ক্রয় করেছে, কিন্তু এটা তো তার মুনাফা অর্জনের উদ্দেশ্য ছিল না। তাই এটা কোনো ব্যবসায় পর্যায়ে পড়বে না। মানুষের অর্থনৈতিক কার্যগুলিটা ধারাবাহিকভাবে সম্পাদিত হতে হবে। তাহলে বৈধভাবে উৎপাদন, বন্টন এবং বন্টন সহায়ক অর্থনৈতিক কার্যগুলির সাথে ব্যস্ত থাকা হচ্ছে ব্যবসায়। আসো আমরা এখন ব্যবসায়ের পরিধিটা কতটুকু হতে পারে, এবার আমরা ব্যবসায় কতটুকু বিস্তৃত হতে পারে সেই জিনিসটা দেখব। ব্যবসাতে কি কি জিনিসগুলো, তো আমরা তো জানি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য, সেবা কর্ম, পরামর্শ ও প্রভৃতি উৎপাদন ও বন্টন সহায়ক কার্যগুলোকে ব্যবসায় বলে। এই ব্যবসায়ের সংজ্ঞা থেকেই কিন্তু আমরা এর পরিধিটা সম্পর্কে একটু ধারণা পেয়ে যাই। সেই ধারণাটা একটা সূত্রের সাহায্যে আমি তোমাদের বলতে চাই। সেটা হচ্ছে বিজনেস ইকুয়াল টু সামেশন অফ আই, সামেশন অফ সি অ্যান্ড সামেশন অফ ডিএস। এখানে আমরা দেখতে পারি বি ফর বিজনেস, I for industry, C for commerce and DS by direct service, and you know that summation equal total.
তো আমরা বলতে পারি ব্যবসায় হচ্ছে শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার যোগফলের সমষ্টি। আশা করি তোমরা বুঝেছো। সমীকরণটি এটা একেবারে প্রমাণ করে দিচ্ছে যে কি ব্যবসায় শিল্প ও প্রত্যক্ষ সেবার সমষ্টি হচ্ছে ব্যবসায়। এখন তোমরা যেটা দেখতে পাবে, আমরা তো ব্যবসা করি, এখন এই ব্যবসাটাকে বিভিন্ন মানে পর্যায়ক্রমে বিশ্লেষণ করে আমরা ব্যবসাকে 3 ভাগে ভাগ করতে দেখেছি। আসো এর প্রকারভেদগুলো নিয়ে একটু আলোচনা করি। আমি বোর্ড ইউজ করবো না, শুধু তোমাদের বলে দিচ্ছি, তোমরা বইটা খুললে তোমরা দেখে চার্টে দেখে ফেলবে যে ব্যবসায়কে 3 ভাগে ভাগ করেছে। ফার্স্ট অফ অল শিল্প, সেকেন্ড ওয়ান বাণিজ্য, থার্ড প্রত্যক্ষ সেবা। এই শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা এই অধ্যায়ে তোমরা দেখবে যে পার্ট পার্ট করে বর্ণনা করা আছে। তোমরা শিল্প পড়তে যেয়ে জানবে যে শিল্পের প্রকারভেদ, বাণিজ্য পড়তে যেয়ে দেখবে যে বাণিজ্যের প্রকারভেদ, আর প্রত্যক্ষ সেবা ডিটেলস বর্ণনা আছে। আসো তোমাদের এবার আমি শিল্প নিয়ে কিছু কথা বলি। শিল্প কি? শিল্প হচ্ছে এমন একটি মাধ্যম বা প্রক্রিয়া যার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ করে এবং উপযোগ সৃষ্টি করা হয়, এবং উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি শিল্প কি? যে প্রক্রিয়ার প্রাকৃতিক সম্পদ আহরণ করে এবং উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী করা হয়, ওটাই হচ্ছে শিল্প। শিল্প বিভিন্ন ধরনের হতে পারে। এই শিল্প ভিতর আমরা দেখতে পাচ্ছি যে শিল্প বিভিন্ন ধরনের। এর ভিতর প্রধানত মনীষীরা ভাগ করেছেন 2 ভাগে, প্রাথমিক শিল্প হচ্ছে মাধ্যমিক শিল্প। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে শিল্প, শিল্প বলতে তো শিল্পই, আবার এর প্রকারভেদ কি? না, শিল্পকে এর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 2 ভাগে প্রধানত ভাগ করেছে। তারপর এদের আবার সাব পয়েন্ট আছে, তোমরা এগুলো বই খুললেই দেখতে পাবে। আসো এবার আমরা দেখি যে মাধ্যমিক আর তোমার প্রাথমিক শিল্পে কি কি পয়েন্টসগুলো আছে। আসো প্রথমে প্রাথমিক শিল্প নিয়ে আলোচনা করি। এখন তোমরা শিক্ষার্থীরা যে দেখবে যে প্রাথমিক শিল্পে প্রথমেই মানে তোমরা একেবারে ছোটোবেলা থেকে ইউজ টু, মানে একেবারেই সহজ, তোমরা বুঝে যাবে যে যে প্রক্রিয়ায় কৃষিজ পণ্য উৎপাদন করে আহরণ করা হয় তাকে কৃষি শিল্প বলে। তাহলে এই কৃষি শিল্পের আওতা কি হতে পারে? চা চাষ, শস্য চাষ, দুধ, তারপর হচ্ছে দুগ্ধ খামার, মধু উৎপাদন, চা উৎপাদন, মৌ চাষ ইত্যাদি সবই হচ্ছে কি কৃষি শিল্পের অন্তর্গত। এরপর আমরা একটা দেখতে পাচ্ছি যে প্রজনন নামে শিল্প আছে। তোমরা তো দেখেছো যে নার্সারি আছে, হ্যাচারি আছে, গবাদি পশুপালনের ফার্ম আছে, পোলট্রি ফার্ম আছে, দেখেছো না? অবশ্যই দেখেছো। তোমরা দেখবে পোলট্রি ফার্মে ওই যে তোমাদের কলেজে আসার পথেই দেখা যায় অনেক পোলট্রি ফার্ম। তারপর দেখবে যে ইদানিং তো কুমির চাষ, সাপ চাষ খুবই প্রচলিত মানে দেখা যাচ্ছে। এগুলো সব কিছু হচ্ছে প্রজনন শিল্পের উদাহরণ। অর্থাৎ যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ পুনরুৎপাদনে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প বলে। কি বলেছি? যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ পুনরুৎপাদনে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প বলে। শিক্ষার্থীরা এখন যেটা দেখব নিষ্কাশন শিল্প। এখন নিষ্কাশন শিল্প কি? নিষ্কাশন শিল্পটাও তোমাদের নাম শুনে মনে হবে নিষ্কাশন শিল্পটা কি? খুবই সহজ। তোমরা দেখেছো যে সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ করা, নদী থেকে বালু সংগ্রহ করা, গাছ কাটা,
তারপর তোমরা দেখেছো কি কূপ থেকে গ্যাস উত্তোলন, এই যে আমরা গ্যাস ব্যবহার করছি, সব প্রাকৃতিক গ্যাস, আমাদের দেশ প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ, এই সবই হচ্ছে নিষ্কাশন শিল্পের উদাহরণ। অর্থাৎ যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ করে তাকে নিষ্কাশন শিল্প বলে। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ করে তাকে নিষ্কাশন শিল্প বলে। এই হচ্ছে আমাদের প্রাথমিক শিল্পের 3টি প্রকারভেদ দেখতে পাচ্ছি। তাহলে কি দেখলাম? কৃষি শিল্প, তারপর দেখলাম হচ্ছে প্রজনন শিল্প, অ্যান্ড নেক্সট নিষ্কাশন শিল্প। আসো এবার আমি তোমাদের মাধ্যমিক শিল্প নিয়ে একটু আলোচনা করি। যে শিল্প প্রাকৃতিক সম্পদের রূপগত পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে তাকে মাধ্যমিক শিল্প বলে। কি বলেছি আমরা? আবার আসো দেখি। যে শিল্প প্রাকৃতিক সম্পদের রূপগত পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে তাকে মাধ্যমিক শিল্প বলে। এই রূপগত উপযোগ মানে আমরা কিন্তু জানি যে তুলা থেকে সুতা থেকে কাপড়, এগুলো কি তুমি তুলাকে আর তুলা বলে জানছো না, সুতা হয়ে যাচ্ছে, যে এটা কি একটা স্থান পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে রূপগত পরিবর্তন। মাধ্যমিক শিল্পের আমরা প্রকারভেদে দেখতে পাচ্ছি যে উৎপাদন শিল্প, আমরা দেখতে পাচ্ছি কি একটা হচ্ছে উৎপাদন শিল্প আর একটা হচ্ছে নির্মাণ শিল্প। আসলে এবার উৎপাদন শিল্প সম্পর্কে আমরা জানি। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদের রূপগত পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করা হয় তাই হচ্ছে উৎপাদন শিল্প। যেমন পোশাক শিল্প, স্পিনিং শিল্প, জুট মিল, রেস্টুরেন্ট, ইস্পাত শিল্প, কামার শিল্প ইত্যাদি। এখন আসো আমরা পরবর্তী যেটা সেটা হচ্ছে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প তোমরা মানে এগুলোর সাথে আমরা সবাই জানি, কিন্তু আমরা সুপ্রতিষ্ঠিতভাবে এগুলো হয়তোবা জানি না। এই যে যেমন আমরা রাস্তাঘাট তৈরি দেখছি, ঘর বাড়ি, দালান কোঠা, এগুলো তো দেখছি, এগুলোই নির্মাণ শিল্পের উদাহরণ। বইয়ের ভাষায় যে প্রক্রিয়া রাস্তাঘাট, ব্রিজ, দালান কোঠা প্রভৃতি তৈরি করা হয় তাকে নির্মাণ শিল্প বলা হয়। যেমন কনস্ট্রাকশন কোম্পানি, হাউজিং কোম্পানি, ডেভেলপার প্রভৃতি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমার শিল্পের প্রকারভেদ ছিল। শিল্পটা তোমাদের মানে বলবো যে তোমরা যখন পড়বে তোমরা একটু প্রথমে লাইন বাই লাইন পড়বে, কারণ তোমাদের এ থেকে এমসিকিউ থাকে। তারপর তোমাদের 30 নাম্বার হচ্ছে এমসিকিউ আর হচ্ছে 70 মার্ক হচ্ছে ক্রিয়েটিভ প্রশ্ন। এক্ষেত্রে তোমরা একটু লাইন বাই লাইন পড়লে তোমাদের ভালো মানে হবে আর কি পড়ার ক্ষেত্রে। এখন আসো আমরা এরপর আলোচনা করব হচ্ছে বাণিজ্য নিয়ে। আসলে আমরা ব্যবসা আর বাণিজ্যকে গুলিয়ে ফেলি, আসলে না। ব্যবসায়ের একটা পার্ট হচ্ছে বাণিজ্য, আর বাণিজ্য হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় পণ্য বা সেবা উৎপাদনের পর বন্টন সহায়ক কার্যগুলিকে আমরা বাণিজ্য বলছি। কিন্তু অনেকেই মনে করি ব্যবসায় যা তাই বাণিজ্য, না। তাহলে ব্যবসায়ের পণ্য বন্টনকারী শাখাকে আমরা বাণিজ্য বলছি। কি বলছি? ব্যবসায়ের পণ্য বন্টন প্রণালীকে বাণিজ্য বলছি। অর্থাৎ ব্যবসায়ের মাধ্যমে উৎপাদিত পণ্যদ্রব্য বা শিল্পের মাধ্যমে উৎপাদিত পণ্যদ্রব্য চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম বা বন্টন প্রণালী হিসেবে কাজ করা হচ্ছে বাণিজ্য। এই বাণিজ্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ব্যবসায়ের। ব্যবসায় টিকে থাকে বাণিজ্যের মাধ্যমে। এই বাণিজ্য আবার প্রকারভেদ রয়েছে। বাণিজ্য 2 প্রকার, বিনিময় ও বিনিময় সহায়ক কার্যগুলি। আসো এখন আমরা দেখি বিনিময় কি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় বিক্রয়কে আমরা বিনিময় বলছি। অর্থাৎ ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে পণ্য বা সেবা বিনিময় তথা হস্তান্তরিত হয়। এই যে
ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমাদের যে কি বলবো পণ্য বা সেবার যে বিনিময় হচ্ছে, এটা এক ধরনের বাণিজ্য। তাই বলা যায় বিনিময়ের মাধ্যমে হস্তান্তরজনিত বা শতগত প্রতিবন্ধকতা দূর হয়। বিনিময়কে বাণিজ্যের হস্তান্তরযোগ্য শাখা বলা হয়। বুঝতে পেরেছ? এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে এই বিনিময়ের আলোচনা করতে গেলে তুমি দুই ধরনের বিনিময় দেখতে পারবে। একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য বলতে আমরা কি বুঝি আসো শুনি। অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে আমাদের দেশের ভিতরে সম্পাদিত যে বাণিজ্য, অর্থাৎ যে বাণিজ্য দেশের ভিতরে সম্পাদিত হয়ে যে বাণিজ্য দেশের অভ্যন্তরে সম্পাদিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। এই প্রক্রিয়ায় দেশের ভৌগোলিক সীমার মধ্যে পণ্য, সেবা ও পরামর্শ ক্রয় বিক্রয় করা হয়। এটি আবার দুই প্রকার। এই অভ্যন্তরীণ বাণিজ্য আবার দুই প্রকার। আমরা সবাই মোটামুটি এখন হয়তো বা জানি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরাও হয়তো বা জানো যে অভ্যন্তরীণ বাণিজ্য, যখন আমি নাম বলবো তোমরা বলবো ও এটা তো সেটা। এটা হচ্ছে পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা। আমরা পরবর্তীতে যখন দেখব তখন এগুলো ডিটেলস পেয়ে যাব, পাইকারি ব্যবসা কি, খুচরা ব্যবসা কি। এখন আমি শর্টলি তোমাদের একটু জানাচ্ছি। যে ব্যবসায়ে উৎপাদক বা আমদানিকারকের নিকট হতে বেশি পরিমাণে পণ্য ও সেবা কিনে খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করা হয় তাকে পাইকারি ব্যবসায়ী বলে। এখন পাইকারি ব্যবসায় হচ্ছে উৎপাদক এবং খুচরা ব্যবসায়ের মধ্যবর্তী একটা মাধ্যম। উৎপাদনকারী ও পাইকারির মধ্যে যোগসূত্র স্থাপনকারী হচ্ছে পাইকার। বুঝতে পেরেছ? এখন আসো খুচরা ব্যবসায়। যে ব্যবসায় পাইকার থেকে খুচরা অংশ ক্রয় করে চূড়ান্ত ভোক্তার নিকট প্রেরণের উদ্দেশ্যে ব্যবসায় করে থাকে তাদের খুচরা ব্যবসায়ী বলে। আমরা প্রথমে দেখেছি পাইকার উৎপাদকের কাছ থেকে নিয়ে আসতেছে, আর এখন দেখছি খুচরা ব্যবসায়ী কোথা থেকে নিয়ে আসছে? পাইকার থেকে। তাহলে কি আমরা বলতে পারছি না যে খুচরা ব্যবসায়ী হচ্ছে পাইকার ও চূড়ান্ত ভোক্তার মাঝে যোগসূত্র স্থাপনকারী একটা মাধ্যম? সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ যা পড়লাম সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। আসো এবার বৈদেশিক বাণিজ্যটা সম্পর্কে জানি। একটি দেশের সাথে যখন অন্য দেশের বাণিজ্য সম্পাদিত হয় সেটা হচ্ছে কি? বৈদেশিক বাণিজ্য। এই বৈদেশিক বাণিজ্য করতে অনেক ফর্মালিটিস পূরণ করতে হয়, সো দ্যাট একটা দেশে যে যত সহজে অভ্যন্তরীণ বাণিজ্য সম্পাদিত করা যায়, বৈদেশিক বাণিজ্য করাটা ততটা সহজ নয়। আসো বৈদেশিক বাণিজ্য সম্পর্কে আমরা ডিটেল জানবো, এগুলো নিয়ে আলাদা চ্যাপ্টারই আছে। এখন শর্টলি আমি বৈদেশিক বাণিজ্যের প্রকারভেদটা বলে দিচ্ছি। বৈদেশিক বাণিজ্য তিন ধরনের: আমদানি, রপ্তানি আর একটা হচ্ছে পুনঃরপ্তানি। আমরা আমদানি সম্পর্কে একটু জেনে আসি চলো। মুনাফা অর্জনের উদ্দেশ্যে অন্য দেশ হতে পণ্যদ্রব্য ক্রয় করা হলে তাকে আমদানি বলে। তবে ব্যক্তিগত ব্যবহারের জন্য বা উপহারের জন্য বিদেশ হতে পণ্য ক্রয় করলে সেটা আমদানি হবে না। আসো আমদানি হতে হলে কি হতে হবে? এটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে অন্য দেশ হতে পণ্যদ্রব্য বা সেবা ক্রয় করতে হবে। এখন রপ্তানি কি? রপ্তানি হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে অন্য দেশে পণ্যদ্রব্য বা সেবা বিক্রয় করা হলে তাকে রপ্তানি বলে। তবে একইভাবে আমদানির ক্ষেত্রে যেরকম বলেছিলাম ব্যক্তিগত ব্যবহার কিংবা উপহার প্রদানের উদ্দেশ্যে যদি আমি বিক্রয় করি তাহলে সেটাকে রপ্তানি বলা হবে না। বুঝতে পেরেছ? আসো এবার যেটা দেখছি সেটা হচ্ছে পুনঃরপ্তানি।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে এক দেশ থেকে পণ্য কিনে এনে কোনোরূপ পরিবর্তন ছাড়াই আবার তৃতীয় কোনো পক্ষকে বিক্রি করলে সেটা হবে পুনরপ্তানি। অর্থাৎ ধরো এক দেশ থেকে আমি একটা পোশাক কিনে এনেছি, আমি আবার ইন্ডিয়াতে বিক্রি করছি, এটাই হচ্ছে পুনরপ্তানি। ঠিক আছে, তো এই যে এগুলো আমি পেলাম বিনিময় সংক্রান্ত কার্যগুলি প্রকারভেদে পেয়েছি। আরেকটা হচ্ছে কি আমাদের বিনিময় সহায়ক কার্যগুলি, অর্থাৎ বিনিময়টাকে ফলপ্রসূ করার পেছনে যেই কার্যবলীগুলো জড়িত সেগুলো। আসলে দেখা যায় বিনিময় সংক্রান্ত কার্যগুলোগুলো কি, সেগুলোর মধ্যে আমরা দেখব যে পরিবহন, গুদামজাতকরণ, তারপর হচ্ছে ব্যাংক, বিমা, বিজ্ঞাপন, এগুলো। আসো, পরিবহন কি করে? যে প্রক্রিয়ার পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয় তাই হচ্ছে পরিবহন। পরিবহন এক স্থান থেকে অন্য স্থানে পণ্যদ্রব্য বা সেবাকর্ম কি স্থানান্তর করে, অর্থাৎ স্থানগত উপযোগ সৃষ্টি করে। বোঝা গেছে? পরিবহন ছাড়া এই বিপুল ব্যবসায় বাণিজ্যের কার্যক্রম পসিবল না। এরপর আসো গুদামজাতকরণ। আমরা তো জানি এক সিজনের পণ্য আরেক সিজনে খাচ্ছি, আমরা সারা বছর ধরে আলু খাচ্ছি, এগুলো কি? এগুলো সময়গত উপযোগ সৃষ্টি করছে। অর্থাৎ যে প্রক্রিয়ায় পণ্যের সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি হয় সেটাই হচ্ছে গুদামজাতকরণ। ব্যাংক, অর্থ আমাদের ব্যবসায়ের প্রাণ। যে প্রক্রিয়া অর্থগত উপযোগ সৃষ্টি হয় সেটাকেই ব্যাংক বলে। ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে অর্থ সংরক্ষণ, সরবরাহ, স্থানান্তর করে তারপর হচ্ছে অন্যান্য চাহিদা পূরণ করা হয়। সো অর্থ খুবই ইম্পর্টেন্ট, আর ব্যাংক অর্থগত উপযোগ সৃষ্টি করে। বিমা, আমাদের প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো কিছু স্থাপন করি না কেন সব কিছুর পেছনে ঝুঁকি বিদ্যমান, আর এই ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে কে? বিমা। যে প্রক্রিয়া আর্থিক ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে তাকে বিমা বলে। বিভিন্ন বিমাকারী প্রতিষ্ঠান ব্যবসা স্থাপন করার পূর্বে এসে বলে বিমা করার জন্য, কারণ এই বিমা ক্ষতির চুক্তি, ক্ষতিপূরণের চুক্তি। এরপর আমরা দেখি বিজ্ঞাপন। প্রচারেই প্রসার, ব্যবসা বাণিজ্য যত প্রচার হবে ততই প্রসার হবে। আর বিজ্ঞাপন কি? তথ্যগত উপযোগ সৃষ্টি করে। একটা নতুন প্রতিষ্ঠান যদি স্থাপন করা হয়, যার প্রতিষ্ঠান যত বেশি প্রচার করা হবে ততই প্রসার লাভ করবে এবং চূড়ান্ত ভোক্তা বা ক্রেতা বৃদ্ধি পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানলে যে এগুলো হচ্ছিল আমাদের বিনিময় সহায়ক কার্যগুলি। এরপর আমরা আরেকটু রিভিউ করে আসি যে আমরা বলেছিলাম ব্যবসায়ের 3 প্রকার: শিল্প, বাণিজ্য এবং কি প্রত্যক্ষ সেবা। অ্যান্ড নাও প্রত্যক্ষ সেবা কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রত্যক্ষভাবে যেসব সেবা প্রদান করা হয় তাকে প্রত্যক্ষ সেবা বলে। অর্থাৎ ডাক্তারি, শিক্ষকতা, ওকালতি, পরামর্শদান, এগুলো। যেমন আমি এখন পড়াচ্ছি, এটা একটা কি প্রত্যক্ষ সেবা। এটা আমি প্রত্যক্ষ সেবা দিচ্ছি, কিন্তু এটার উদ্দেশ্য আমার মুনাফা অর্জন। কিন্তু মা যদি তার শিশুকে পড়ান সেটা প্রত্যক্ষ সেবা হলেও এটা কিন্তু কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্য নয়। সো দ্যাট আমরা এটাকে ব্যবসায় বলতে পারবো না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা কি জানলাম? আমরা ব্যবসা সম্পর্কে জানলাম, ব্যবসার ধারণা, ব্যবসার আওতা। এরপর আমরা ব্যবসার প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পারবে। আমার লেকচারটি তোমরা একটি বই নিয়ে তারপর একটু জাস্ট মনোযোগ দিয়ে পড়লে তোমরা উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের যে কোনো সমস্যা, কোনো কিছু বুঝতে না পারলে তোমরা কমেন্টে আমাকে জানাবে, আমি এগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থেকো। সবাইকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।